নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে পড়ে শোনাব নবনীতা দেবসেন রচিত হে পূর্ণ তব চরণের কাছে, এই অসাধারণ ভ্রমণ কাহিনীটির দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্ব। যদি কেউ দ্বিতীয় খণ্ডটি সম্পূর্ণ শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার রয়েছে সেখানে ক্লিক করলে খুলে যাবে চ্যানেলের হোমপেজে পাবেন প্লেলিস্টে দেখতে পাবেন দ্বিতীয় খণ্ড সম্পূর্ণ আপলোড করা আছে। জরায়ে আছে বাধা। এই যে আমি সপরিবারে সংসারে বেড়াচ্ছি, বালতি মগ ইকমিক কুকারটা এই যে সঙ্গে করে আনা হয়নি। এর স্বাদ কিন্তু মোটেই ভালো লাগছে না আমার। একা না হলে হিমালয়ের দিকে আসা উচিত নয়। এসেছি বটে, কিন্তু এভাবে আসাটা কেমন যেন এলেবেলে হয়ে যাচ্ছে। মনটা কেবলই বাঁধা থাকছে ঘর সংসারে। রঞ্জন কি খেলো, পিকো কেন দুধ খেলো না, কার কি ওষুধ চাই, কাকে শান্ত করতে হবে, কাকে বকতে হবে। বাপরে বাপ! এর জন্য এত দূরে কষ্ট করে না এসে তো হিন্দুস্থান পার্কে থাকলেই হতো। তীর্থে আসা বোধ করি একেবারে একা, নয়তো সমবয়সীদের সঙ্গেই উচিত, যেখানে প্রত্যেকে নিজের দায়িত্ব নিজে নেবে। তাছাড়া হৃদয় মনও এক তারে বাঁধা থাকা উচিত। এমনিতে পিকোর সঙ্গে রঞ্জনের সঙ্গে আমার খুবই ভাব, ওয়েভলেন্থের ফারাক নেই। অথচ হিমালয়ে এসে দেখছি সব গড়বড় হয়ে যাচ্ছে। হিমালয় মানুষকে এক করে দেয় যেমন, তেমনি একাও করে দেয় তার মাঝে। আমি এখানে এসেও নবনীতা হইনি, মা থেকে গেছি আর দিদি থেকে গেছি। এই মা আর এই দিদির চাপে নবনীতা মাথা তুলতে পারছে না। পিকো বেচারারও দোষ নেই, তার সমস্যাটা শারীরিক। পাহাড়ি ঘুরপথে আমারও ছোটবেলায় ভয়ানক কষ্ট হতো। বিয়ের পরেও অনেক দিন এই কষ্ট ছিল। সমানেই অ্যাভোমিন ড্রামামিন খেয়ে গাড়িতে ঘুরেছি। নিজে গাড়িটা চালালে কিন্তু আমার কার সিকনেস হয় না, অন্যে চালালেই যত গণ্ডগোল। 1975-তে শিলংয়ে যেতে গিয়ে আমার, পিকোর, টুম্পার তিনজনেরই এত কষ্ট হয়েছিল যে আর কখনো পাহাড়ে যাব না ঠিক করেছিলাম। এই বমি ভাবের যন্ত্রণা যার হয় তাকে বোঝানো যাবে, যার হয় না তাকে বোঝানো যাবে না। তাই পিকোর ওপর চটেও উঠতে পারছি না। কি ভাগ্যি এ যাত্রায় আমার কার সিকনেস হচ্ছে না। সেবার তাওয়াং যেতেও হয়নি। বোধহয় অন্যান্য রোগের প্রকোপে এই রোগটাই সেরে গেল। সমুদ্রযাত্রাও আমি উপভোগ করতে পারি না এই কারণে। সিক হবই হব, সেটা কুইন এলিজাবেথ টুই হোক আর স্ট্র্যাথনেভারই হোক, কি চ্যানেল পারাপারের একটা স্টিমারই হোক। আগে বিলেত থেকে প্যারিস যাওয়ার সময় আমি তো প্রত্যেকবার স্টিমারে উঠেই ছুটতুম কেবিনের খোঁজে, যাতে শয্যাশ্রয়ী হয়ে পড়তে পারি। মাত্র 10-12টা বিছানা কম পয়সায় পাওয়া যায়, সঙ্গে সঙ্গে দখল না নিলেই হাত ছাড়া। ইদানিং সে ঝামেলা মিটেছে হভারক্রাফট হয়ে। আন্দামান আমার জাহাজ যেতে ইচ্ছা, অথচ প্রাণে প্রচণ্ড বমির ভয়। তাই পিকোর হঠাৎ সমতলে নেমে যাবার গোঁটা আমি বুঝতে পারি। ত্রিশঙ্কু বাস। যোশীমঠ থেকে নানা রকম হিমালয়ান পার্বত্য অভিযানগুলি শুরু হয়। এটাকেই প্রথম বেস ক্যাম্প করে। আর 7-8 মাইল পরেই গোবিন্দঘাট। চমৎকার গুরুদুয়ারা আছে, লগ কেবিন আছে সেখানে। সেখান থেকেই হাঁটা পথে যেতে হয় ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড। সুরত সিং বললে যে গোবিন্দঘাটে সে গেছে। গুরুদুয়ারায় চমৎকার বিছানা দেয়, শুধু দাড়ি কামানো আর ধূমপান বারণ আছে, আর স্ত্রী লোকের রাত্রিবাস করার জায়গা নেই। অতএব গোবিন্দঘাটে গিয়ে সুবিধা হবে না। ভ্যালি অফ ফ্লাওয়ার্স দেশি নাম নন্দনকানন। এবছর সেটি ভ্রমণকারীদের জন্য খোলা নেই।
সরকারি কোনো লাল ফিতের কারণে বন্ধ রয়েছে। হেমকুণ্ডে যেতে হয় বেশ খানিক সময় নিয়ে। ওসব আমাদের এ যাত্রায় হবে না। আমরা অবশ্য আপাতত যোশীমঠ ছেড়েই ওপরে উঠতে পারছি না। গেট আর মিলছেই না। কি ব্যাপার? বাসের ড্রাইভারদের সঙ্গে কাদের যেন ঝগড়া হয়েছে। বাস ড্রাইভারেরা হঠাৎ স্ট্রাইক করেছে। পথ রুদ্ধ হয়ে আছে। তারা বদ্রি থেকেও নামছে না, এখান থেকেও উঠছে না। মিলিটারি পুলিশ নানাভাবে গোলমাল মেটাতে চেষ্টা করছে। অবশেষে গেট খুলে দিল প্রাইভেট গাড়িদের ছেড়ে দেবে বলে। জমতে জমতে সকাল থেকে দিব্যি এক প্রমাণ সাইজের গাড়ির মিছিল খাড়া হয়ে গেছে যোশীমঠের গেটের সামনে। ফাঁড়িতে একটি অল্প বয়সী মিলিটারি পুলিশ এসে আমাদের গাড়িতে লিফট চাইল। বদ্রীনাথে কিছু পুলিশ যাওয়া দরকার। সব গাড়িতেই কিছু কিছু যাচ্ছে। পুলিশের এখানে কোনো গাড়ি নেই। সুরত সিং রঞ্জনের সঙ্গে পুলিশটি বসল। স্কুল ফাইনাল পাশ করে পুলিশে ঢুকেছে। বছর 20-22 বয়স হবে। আমাদের সঙ্গে খুব জমে গেল তার। সারা পথে হৈ হৈ করতে করতে গেলুম। খানিক বাদে দেখি লাইনের পর লাইন বাস নেমে আসতে শুরু করেছে। স্ট্রাইক ভঙ্গ হয়েছে। যাত্রীদের মুক্তি। যোশীমঠ থেকে রওনা হয়েই একটি বাস দেখলুম পথের ধারে ত্রিশঙ্কু হয়ে বিপজ্জনকভাবে শূন্যে খাদের ওপর ঝুলে আছে। বাসে কেউ নেই। পুলিশ বললে 11 তারিখ থেকেই ওটি ওভাবে আছে। কেউ মরেনি। ওই ঘটনা অ্যাক্সিডেন্ট নয়। ওখানটাতে এক আত্মা আছেন। তিনি এই টানাটানিটা করেন না। আগেও অনেকবার ঘটেছে। তবে কাউকে প্রাণে মারেন না। কোনো সাধু মহাপুরুষের আত্মা হবে। আজ 20 তারিখ না 21 তারিখ, এখনও কেউ বাসটি টেনে তোলেনি। এটাই অবাক কাণ্ড। গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাস। সুরত সিং সাবধানে চালিও ভাই। কে জানে কোথায় কোন আত্মাকে খচিয়ে দেব। শেষে দেবে ঠেলা মেরে। সব আত্মা তো সাধু মহাপুরুষের নাও হতে পারে। অলক্ষ নিরঞ্জন। বেশ কদিন ধরেই একেবারে ঋষিকেশ থেকেই দেখছিলাম সারা পথ কিছু শিখ তীর্থযাত্রী হেঁটে হেঁটে ছুটে ছুটে চলেছেন। নিরঙ্কারী সর্দারও আছেন একটি একটি গ্রুপের সঙ্গে গাঁদার মালা পরা, নীল পাকড়ি বাঁধা, সাদা কামিজ পরনে, কোমরে গেরুয়া, কোমরবন্ধে কৃপাণ ঝুলছে, হাতে পতাকা। যোশীমঠে এসে তাঁরা গোবিন্দ ঘাটের পথে চলে যাচ্ছেন। এরা পুরনো দিনের নিয়মে তীর্থে বেরিয়েছেন। যাচ্ছেন গোবিন্দ ঘাটের শিখদের মহাতীর্থে। পুরোটা রাস্তা পদব্রজে। পথে থামতে থামতে বিশ্রাম নিতে নিতে দলে দলে চলেছেন। কখনো বা প্রার্থনা সঙ্গীত গাইতে গাইতে। রুদ্রপ্রয়াগ থেকে আজ তো সমানে একটির পর একটি দল পেরিয়ে এলাম। 20 বছরের তরুণ থেকে 70 বছরের বৃদ্ধ পর্যন্ত হাঁটছেন নিষ্ঠার নির্মল শ্রদ্ধেয় মূর্তে। মন্ত্র পাঠ করতে করতে হাঁটছেন। দ্রুত পায়ে পার হয়ে যাচ্ছেন বাঁকের পর বাঁক। সন্ন্যাসীরা হাঁটছেন। সমস্ত উত্তরখণ্ড সন্ন্যাসীরই দেশ। তাঁদেরই মাতৃভূমি। তাঁরা তো হাঁটবেনই। কিন্তু পথচারী এই শিখ তীর্থযাত্রীরা বোধহয় গৃহী। অন্তত সন্ন্যাসী কিনা বুঝতে পারিনি। কোনো লক্ষণ আমার জানা নেই। কি দিয়ে চিনব? যোশীমঠের পর থেকে আর শিখ যাত্রীদের দেখা গেল না। ওদের বর্ণময় উপস্থিতির অভাবে হিমালয়ের পথ একটু যেন ম্রিয়মাণ হয়ে পড়ল। জুন মাসে টরন্টোয় বসে যখন টিভিতে দেখছি ভারতে এবং ভারতের বাইরেও শিখদের উন্মত্ত রোষবহ্নি, আমার ওই তীর্থযাত্রীদের কথা মনে পড়ে যাচ্ছিল। মানুষ এক চায় আর হয় আর এক। স্বর্ণ মন্দিরের ব্যাপারে কেউ জেতেনি। পরাজয় হয়েছে প্রত্যেকের। শহীদ হয়েও ভিন্দ্রানওয়ালে জেতেনি। সার্থক কামা হয়েও ইন্দিরা জেতেননি। হিংস্রতা প্রত্যেকটি জয়কে পরাজয়ে পৌঁছে দিয়েছে। অন্তঃসলীলা। বদ্রীনাথের পথ খুব চট করেই সুন্দর হয়ে উঠল। আস্তে আস্তে বরফের চাঙর, বরফের দেওয়াল, বরফের গুহার আবির্ভাব ঘটতে লাগলো পথের ধারে। থামো থামো করতে করতেই গাড়ি পার হয়ে গেল সেই অপূর্ব তুষার গুহা। তার ভেতরে ঠান্ডা নীল অন্ধকারে ঝরঝর করে
ঝর্ণা ঝরছে, যেন কোনো ইংরেজি সিনেমার সেট থেকে তুলে আনা। হায় হায় করতে থাকি, নামা হলো না। ক্যামেরাটা রয়েছে কি করতে, ফটোও তোলা হলো না। হা হুতাশের মধ্যে দেখি, আরে ঠিক আর একটা অমনি গুহা এখানে, আরও তুষার, আরও মোটা ঝর্ণা, আরও জটিল গুহাভ্যন্তরে বরফের জাফরি কাটা জালির কাজ। লাফিয়ে লাফিয়ে নেমে পড়লুম সবাই মিলে, ছবি তুললুম। রাঙামুখো সেপাই শুদ্ধ বরফের মধ্যে হুড় যুদ্ধ শুরু করে দিলে। পিকো আবার বরফের চাদর বেয়ে বেয়ে বাঁদরের মতো কিংবা হিলারি তেনজিংয়ের মতো উপর দিকে উঠতে লাগলো। তখনও বাচেন্দ্রী পাল এভারেস্টে চড়েননি। পিকোকে এই 1 বছর ট্রেনিং দিলে সেই পেরে যেত বোধহয় কাজটা। পাহাড়ে পায়ে হেঁটে তো চড়তে ওর আপত্তি নেই, পেট্রোল চালিত শকটেই ওর যত গণ্ডগোল। অতি কষ্টে ডেকে ডুকে সুরত সিং ও সেপাইজি পিকোকে নামালো। সত্যি এটা একটা গ্লেশিয়ার এবং পিছল। হঠাৎ পা ফসকে পা পিছলে পড়লে কোথায় পড়বে তার ঠিক নেই। ডান দিকে পাহাড় আর বাঁ দিকে অলকানন্দার খেলাধুলা। গ্লেসিয়ারের বরফের চাদরের তলা দিয়ে উঁকি ঝুঁকি মারছে তার ঘন নীল উপল উচ্ছল জলরাশি। বরফ ওপরটাতে জমে আছে, তলায় স্বচ্ছ উচ্ছ্বসিত তরঙ্গ হৃদয়, অর্থাৎ অন্তঃসলীলা হিমবাহ। দৃশ্যটি সত্যিই অদ্ভুত সুন্দর। 5টি পথের বাঁকে একই জায়গায় একইভাবে এলো এই বিশাল গ্লেশিয়ারটি। যা বোঝা গেল এটাকে কেটে কেটেই বাঁকে বাঁকে পথ তৈরি করা হয়েছে। মিলিটারির তৈরি রাস্তা, সর্বদা সযত্নে প্রস্তুত থাকে ট্যাঙ্ক ইত্যাদি বহনের জন্য। বদ্রীনাথের পরেই ভারতের শেষ গ্রাম মানাগ্রাম, তারপর তিব্বত। সীমান্ত সৈন্যেরা সদা জাগ্রত নজর রেখেছে এই পথের দিকে। গাড়ি থেকে নেমে প্রত্যেকবারই আমরা বরফের ঝর্ণায় খেলাধুলো করলুম। একসময় হঠাৎ বদ্রীনাথ এসে পড়ল। বদ্রিকাশ্রমে খোলামেলা উপত্যকা, মস্ত বড়, অনেকখানি খোলা। দূর থেকেই একবার দেখা গেল মন্দির। বিরাট দরজা মন্দিরের, বহু বর্ণ তোরণ। কাছাকাছি আসতেই মাইকে ভজন শোনা গেল, রাম ভজন। খুব সুন্দর সুর, ভারী চমৎকার একটা ভক্তির আবহাওয়া তৈরি হয়েছে। এই প্রথম দেখছি মাইকের কারণে ভগবত ভক্তি উবে না গিয়ে মনে আকুলতা আনছে। স্থান মাহাত্ম্য। পুলিশ নেমে গেল ফাঁড়িতে। আমরা খোঁজ করতে লাগলুম বাসস্থানের। রুদ্রপ্রয়াগের ট্যুরিস্ট লজে বলেছিল এখানকার ট্যুরিস্ট লজে খোঁজ নিতে, নয়তো দেবলোক হোটেলে। দুটোই ভর্তি। তখন আমি দেবলোকের পার্শ্ববর্তী ঝকঝকে ধর্মশালাটিকে বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমের খোঁজ নিই। হ্যাঁ, ঘর আছে, না খরচ লাগে না, বিছানা ভাড়া পাওয়া যায়। খাবারের ব্যবস্থা নেই। সামনেই বাঙালির হোটেল আছে, সুপ্রিয়া হোটেল। 5 টাকাতে ডাল ভাত চচ্চড়ি দই পাবেন। আর কোনো কথা নয়, এখানেই থাকবো। জায়গাটি খুব ভালো, সঙ্গে লাগোয়া কলঘর। বালানন্দ ব্রহ্মচারীর আশ্রম মানে যে মোহনানন্দ মহারাজেরই গুরুদেবের আশ্রম, সেটা এতক্ষণে খেয়াল হলো। এখানেই তার মানে সেই যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন বঙ্গসন্তানে উঠবেন, তাঁরাও বালানন্দ ব্রহ্মচারীর শিষ্য। আর সেই 4 জন ভদ্রলোক আর এক তরুণ সন্ন্যাসী দেওঘরবাসী, তাঁরাও তাই। যমুনোত্রীতে, গঙ্গোত্রীতে, উত্তরকাশীতে তাঁদের দেখা পেয়েছে। বারবার একসঙ্গে নানাভাবে ছুঁড়ে দিয়েছেন ঈশ্বর আমাদের। ভৈরব ঘাঁটিতে উঠে আবিষ্কার করেছিলাম ওদের মধ্যে একজনের বয়স 70। পায়ের আর্থারাইটিসে পঙ্গু ছিলেন। আর একজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল, উরুর হাড় ভেঙে গেছে। তার জায়গায় লৌহ শলাকা প্রবিষ্ট করানো আছে। তিনিও 70-এর ঘরে।
তাঁরা সবাই খচ্চরে চড়ে যমুনোত্রী পদব্রজে গঙ্গোত্রী যাত্রা সম্পূর্ণ করেছেন বিনা বিঘ্নে। কিন্তু ওদের সঙ্গে অল্প বয়সীরাও তো আছে। তাই ভৈরব ঘাঁটিতে আমরা আগে পৌঁছলেও ওরা পুরোটা জিপ ভাড়া নিয়ে চলে গেলেন, আমাদের নিলেন না। আমরা বাসে গেলুম গঙ্গোত্রী, প্রচণ্ড ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফেরার সময় আগে আমরাই জিপ ভাড়া করেছিলুম, 7 জন হয়ে গেছি ততক্ষণে। কবিতা দিদিদের 4 জনকে সঙ্গে পেয়ে ওরা অস্থির, জিপ পাচ্ছেন না। কেননা 20-এ গঙ্গা দশেরা, সেদিন 19-এ লক্ষ লক্ষ মানুষ উঠে আসছে গঙ্গোত্রীতে, প্রচণ্ড ভিড়, ব্যস্ততা। আমরা কষ্ট করেও কিন্তু ওদের নিয়েছিলাম আমাদের জিপে। এই প্রথমবার এক জায়গায় এসেও ওদের সঙ্গে দেখা হলো না। সুপ্রিয়া হোটেলের মালিকানি সুপ্রিয়া বলে এক বাঙালি মহিলা স্বয়ং। তার কাজের লোকেরা তখন ঘুমিয়ে পড়েছিল। সুপ্রিয়াদির মা তাদের ডেকে তুললেন। 2টি অল্প বয়সী বাঙালি ছেলে। আমাদের গরম ভাত পরিবেশন করলো তারা। সেখানে একটি সুন্দরী বালিকাকে দেখে চেনা চেনা লাগলো। খুকু, তোমার নাম কি নিতা? নিতা কি? তুমি কি নমিতার মেয়ে? বলতেই সে যেন অবাক, ঠিক তেমনই খুশি। হ্যাঁ, নিপারি বোন, নিতাই। বাবার বন্ধু কানাই গাঙ্গুলি, কাকাবাবুর নাতনি। গীতা ঘটক, গীতা দিদি আমার, তার বোনঝি। সুপ্রিয়া তার জেঠিমা। যা বুঝলুম, এই বাঙালি মহিলা ছেলেকে নিয়ে কলকাতা থেকে সুপ্রিয়া ট্রাভেলস এবং এখানে এই সুপ্রিয়া হোটেলটি চালান। দুটোই ব্যক্তিগত পরিদর্শনে খুবই ভালো চলছে। নিতা পরীক্ষার পর বেড়াতে এসেছে জেঠিমার কাছে। সুপ্রিয়ার মাও এসেছেন। ভালোভাবেই সার্থক ব্যবসা চালাচ্ছেন। ট্রাভেলে ওর পুত্রটিও ওর সহায়ক। এই বছর সে বিশ্ববিদ্যালয়ে পড়া খতম করেছে, পিএইচডি ডিগ্রি লাভ করেছে। বাঙালি মহিলাটি এই শীতেও প্রত্যহ স্বয়ং বাজার করে আনেন মানা গ্রাম থেকে। চাল, ডিম, সবজি, ফল কিছুই বাকি থাকে না। খুবই ভালো লাগলো বঙ্গ মহিলার এই বাণিজ্য প্রয়াস। সুপ্রিয়ার হোটেলে ভাত খেয়ে আমরা বেরোই মন্দিরের রাস্তায়। মন্দিরে যাব পরে। শীত করছে। আমার শালটা তো রঞ্জন যমুনোত্রীর পথে হনুমানচটিতে হারিয়ে ফেলেছে। একটা শাল কিনে নিতে হবে। শুধু তো বদ্রীই নয়, কেদারেও যাওয়া আছে। সেটা তো 14,000 ফিট, আরও শীত করবে। বেশ সুন্দর একটা নরম নরম লেডিজ লুধিয়ানা শাল 50 টাকায় কিনে ফেলা হলো। চারিদিকে বাজার বসেছে, কত রকমের কুমকুম, সিঁদুর, বদ্রীর লক্ষ্মীর সিঁদুর কৌটো, পুঁতির মালা, তামা পেতলের আংটির ছড়াছড়ি। আর আছে 4 ধামের ছবির বই, বদ্রীনাথের পট। এছাড়া পবিত্র অলকানন্দার জল বয়ে নিয়ে যাবার ছোট বড় 1000 রকম ঘটি। গঙ্গোত্রীতেও ছিল। এক যমুনোত্রীটাই যে জঙ্গলি ঠাঁই। তবে বদ্রীনাথ পায় বদ্রীনাথের মতোই মফস্বল শহরের চেহারা নিয়েছে। সরকারি মস্ত ডাকঘর। বেশিরভাগ বাড়ি কোনো না কোনো প্রতিষ্ঠানের বা ব্যক্তির অতিথি নিবাস, ধর্মশালা। একটা সংস্কৃত স্কুলও যতদূর মনে হলো চোখে পড়েছিল। সিনেমা হল ছিল কিনা জানি না, খোঁজ করিনি। পথের লোকেদের হাতে কিন্তু ট্রানজিস্টর ছিল না। সর্বত্রই শোনা যাচ্ছে মন্দিরের ভজন। দোকানদারও গুনগুন করে গেয়ে উঠছে রামায়ণের দুকলি। মন্দিরেরই রাস্তায় এইসব বাজার। প্রচুর চায়ের দোকান, দোসা, ইডলি, কফির দোকান আছে। অমলেটও পাওয়া যায়, যদিও সারা উত্তরখণ্ডে মাছ, মাংস, ডিম রান্না হতো না এককালে। আর উফ, কি ভিখিরির অত্যাচার! বদ্রীনাথে ভিখিরিদের আর পাণ্ডাদের রাজত্ব। অলকানন্দা পার হয়ে মন্দিরে যেতে হয়। সেতুর দুধারে ভিখিরিরা মিছিল করে বসে আছে। পুণ্যার্থী পয়সা ফেলতে ফেলতে যাচ্ছেন। সেতুতে ওঠার খানিক আগে থেকে শুরু হয়ে যায় এই ভিখিরির কিউ। একজন ভিখিরি আবার যে সে ভিখিরি নয়, তাদের ছোটোখাটো ব্যবসা আছে। বাটা নিয়ে খুচরো যোগান দেন তারা যাত্রীদের। 1 টাকার খুচরো নিলে 15 পয়সা বাটা লাগে। সেই সব খুচরো আবার ভিখিরিদের থালায় ফেরত যায়। মুনস্টোন, ব্ল্যাকস্টোন। রাস্তায় হাঁটছি, পথের দুধারে কত রকমের সাধু বাবাদের আস্তানা। কেউ আসল, কেউ নকল। আমি দেখে অত বুঝি না। যাকে ইচ্ছা হয় পয়সা দিই,
সবাই পয়সা চায়ও না। কেউ ধুনি জ্বালিয়ে বোম হয়ে, কেউ সামনে মালা, পাথর, আংটি, শেকড় বাকড়, জুড়িবুটি নিয়ে বসে আছে। একজন সাধু বাবা মাথায় মস্ত রাজপুত পাগড়ি, গেরুয়া রঙের, পরনের ধুতিও গেরুয়া, হঠাৎ পিকোকে ডেকে বলল, ও খুকি, এত রাগ ভালো নয়, রাগ একটু কমাও, একটা মুনস্টোন পরিধান করো। তোমার মনটা খুবই নরম, কিন্তু একটুতেই ভয়ানক চটে ওঠো। পিকো তো অবাক, এবং আমি তো ভাবলুম বুঝি এক্ষুনি চটেও উঠবে। কে তোমাকে এসব বলতে বলেছে? কিন্তু চটল না। বদ্রীনাথের পথে সারাক্ষণ থেমে থেমে বরফের গুহায় ঝর্ণার এত খেলা করে তার মেজাজ বেশ প্রফুল্ল। আর বদ্রীনাথে পৌঁছে চতুর্দিকে সবুজ উপত্যকা, বাতাসে ভজনের সুর, আকাশে নরনারায়ণ নীলকণ্ঠ শিখরের হিমেল শোভা তার মেজাজ ঠান্ডা করে দিয়েছে। মজা পেয়ে পিকো দাঁড়িয়ে পড়ল। আমিও। সাধুটি পিকোকে বলল, তোমার মন বড় ছটফট করে, পড়াশোনায় মন বসে না, তুমি একটা মুনস্টোন পরে নাও। আর তোমার মা বেচারির বড় ঝামেলা, একা একাই সংসারটা সব দেখতে হয়। তোমার বাবা তো কোনো কাজের নন, সংসার দেখেন না, তোমার মাকে সাহায্য করবে। তোমার মা চাকরি ছাড়াও অন্য যে কাজটা করেন, সে ব্যবসায় ওর খুব উন্নতি হবে। আর তোমার দিদিমার জন্য একটা ব্ল্যাক স্টোন নিয়ে যাও, শনির দশা চলছে। রঞ্জনকে বলল, তোমার কেবলই নতুন নতুন ব্যবসার ফন্দি, কোনোটাই হবে না, ব্যবসা করো না, চাকরিই তোমার ভালো। চিরদিনই শুনে আসছি তীর্থে তীর্থে এরকম সাধু বাবা থাকেন, চোখে না দেখলে যেন মজাটা সম্পূর্ণ হতো না। সাধু বাবার কেরামতি দেখে আমরা তিনি স্টোন বেচতে এসব বলছেন কিনা বোঝা গেল না। কেননা পিকোকে তিনি মুনস্টোন ধারণ করতে বললেন, কিন্তু তার নিজের ঝুলিতেই চন্দ্রকান্ত মণি নেই। অন্য কোথাও কিনে নাও বললেন, এখানে অনেক পাবে। ব্ল্যাক স্টোন কাকে বলে জানি না, একটা কিনলুম মার জন্য। সেটা কলকাতা অবধি এসেও মায়ের আঙুলে কিন্তু ওঠেনি, হারিয়ে গেছে। মা বললেন উনি পাথর ধারণ করেননি কোনোদিন, শেষ বয়সে এসে করবেনও না। যে যাই বলুক, আমিও ওসব পড়িনি, কিন্তু এ কথাও মিথ্যে নয় যে পিকোর স্বভাবে হঠাৎ মনোনিবেশ ব্যাপারটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সাধুটি বুঝল কি করে। পিকোকে দিল্লি থেকে একটা মুনস্টোনের আংটি এনে দিলুম। সে থ্যাংক ইউ মা বলে মিষ্টি হেসে নিল। তারপর থেকে দেখছি সমানেই আমার ছোট মেয়ে টুম্পা সেটি পরে বেড়াচ্ছে। রঞ্জন ইঞ্জিনিয়ার, কিন্তু চাকরিতে সন্তুষ্ট না থেকে সত্যি সত্যি নানা রকমের ব্যবসার চেষ্টা করত। উপরের ধান্দায় ঘুরত দিন রাত, কোনোটাইতেই সফল হতো না সেও ঠিক। রঞ্জন সেই বছরে ওই চাকরিটা ছেড়ে দিয়েছে, এখন দিল্লিতে ডবল মাইনের একটা চাকরি করে। ওর হাতে বদ্রির একটা তামা পেতলের আংটি আছে, এখনও তো বলে ওটার জন্যই সব উন্নতি। 25 পয়সা দাম ছিল আংটিটার। পিকোর বাবা কোনো কাজের নয়, এ কথা তার পরম শত্রুও বলবেন না। তিনি প্রচণ্ড কর্মী ব্যক্তি, বিশ্রামহীনভাবে দিবারাত্র পড়াশোনা করেন। তবে হ্যাঁ, ঘর সংসার দেখার মতো অতটা সময় তার নেই। সাধুটা কেমন করে কি বলল কে জানে। সাধুর দেশ কোথায়? বলল জয়পুর, ললাট লিপি পড়তে পারে, মাঝে মাঝে কলকাতাতেও যায়, ডালহাউসিতে না ব্রাবন রোডে কোথায় যেন IBI আছে, তার কাছেই ফুটপাতে বসি। রঞ্জন বলেছিল খুঁজে বের করবে। আর আমি চাকরি ছাড়াও যেটা করি সেটা যদি এই কলম ঠেলা হয়, তবে সেটাকে ব্যবসা বলায় পিকোরা খুব মজা পেয়ে গেল। কি গো, ব্যবসা কেমন চলছে বলে খ্যাপাতে লাগলো। ভুল ঠিক যাই হোক, সাধু বাবার অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে আমরা মন্দিরের আশেপাশে ঘুরে অলকানন্দার উন্মত্ত ঘূর্ণিস্রোতের সৌন্দর্য দর্শন করে বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ফিরলুম। দূরাকাঙ্ক্ষীর স্বর্গারোহণ। মানাগ্রামে যেতে হবে এইবার।
বিশ্রাম হয়ে গেছে সুরত সিংয়ের। একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো। তিনি ডানলাপে চাকরি করেন। আমাদের সঙ্গে তাকেও মানাগ্রামে ধরে নিয়ে গেলুম। মানাগ্রামে যেতে হলে অলকানন্দার ওপারে যেতে হয়। চমৎকার দৃশ্য। অনেকখানি গ্লেশিয়ার পার হয়ে যেতে হবে। গাড়ির রাস্তা শেষ। বরফের মধ্যে পায়ে চলা পথ রয়েছে। পাথরের রাস্তা থেকে নেমে সেখান দিয়ে ওপারে গিয়ে নদীর ধার দিয়ে গিয়ে সেতু পার হয়ে যেতে হবে। এদিকে ছোট্ট মিলিটারি ফাঁড়ির মতো আছে একটা, সেখানে গাড়ি রেখে গেলেই হবে। মানাগ্রামটি ছবির মতো দেখা যাচ্ছে এখান থেকে। তারও পিছনে দেখা যাচ্ছে বসুধারা জলপ্রপাতের দীর্ঘ জলধারা। আমার ওখানেই যাবার ইচ্ছা। মানাগ্রামের পথেই ব্যাস গুহা, সেখানে ব্যাসদেব তপস্যা করেছিলেন। বসুধারা জলপ্রপাতের কাছে অষ্টবসুরা 8 ভাই তপস্যা করেছিলেন। বদ্রীনাথ থেকে সত্যপথ যাত্রা বলে আগেকার দিনে একটি তীর্থযাত্রা ছিল। এখনও যাত্রীরা যায়, সারা দিন লাগে। আষাঢ় শ্রাবণ মাস ছাড়া এ পথে যাত্রা হয় না। বরফ ঢালা রাস্তা দিয়ে বসুধারা পেরিয়ে মুকুন্দ গুহা, চক্রবর্তী তীর্থ পেরিয়ে সত্যপথ সরোবর, সেখান থেকে চন্দ্রকুণ্ডে ও সূর্যকুণ্ডে যাওয়া যায়। এই অঞ্চলে পুরনো মুনি ঋষিদের বহু গুহা পড়ে আছে। চমৎকার দৃশ্য। একেই নাকি আগে বলতো স্বর্গারোহণ। এটাই সশরীরে স্বর্গে যাওয়ার পথ। মানাগ্রামে গেলে ভীমপুলটাও দেখা হয়। ভীম নাকি বড় বড় কালো কালো পাথরের চাঁই ফেলে এই প্রাকৃতিক পুল তৈরি করেছিলেন। অলকানন্দার জল এখানে উদ্দাম ফুঁসছে। মানাগ্রামের বাসিন্দারা সবাই উপজাতীয়। তারা তিব্বতের সঙ্গে উলের ব্যবসা করত। চীন যুদ্ধের পর সেসব বন্ধ। এখন ওদের বোনা কম্বল আর শাল খাদি গ্রামোদ্যোগ কিনে নেয়। ভেড়া পোষা, উল তৈরি, তাঁতে বোনা সব গ্রামের লোকেরাই করে। গ্রাম ছাড়িয়ে আরও কয়েক কিলোমিটার গেলে মানা পাস, মানা গিরিপথ। সেখানে যেতে দেয় না, মিলিটারি পাস চাই। যেতে দিলে মানা গিরিপথ দিয়ে সশরীরে যেখানে যাওয়া যেত সেটা স্বর্গ নয়, তিব্বত। এবং প্রায় তিব্বত থেকে রিফিউজি মানুষ চলে আসে এপারে পালিয়ে চাকরির আশায়, উন্নতির আশায়। আমাদের সঙ্গেই তো দেখা হয়ে গেল একটা ছেলের। বছর 16-17 ছেলে হবে। আমাদের সঙ্গে জুটে গেল হঠাৎ। মেম সাব কাম দো, হামকো সাথ মে লে চলো। কেবল মোট বইবার কাজটা আমি পারবো না, আর যে কোনো কাজ করতে পারি। কেন মোট বইতে পারবে না কেন? মোট বইতে বইতে মুখে রক্ত উঠে আমার পিতাজি মরে গেলেন যে, আমার মা বারণ করে দিয়েছেন। মোট বইবার কাজ ছাড়া অন্য যে কোনো কাজ পেট চলে না মেম সাব। ছেলেটির ফুলের মতো মুখখানি দেখে মন খারাপ হয়ে যায়। আমার কি ক্ষমতা যে আমি তার পেট চালানোর ব্যবস্থা করব? যিনি সকলের পেট চালান তিনি তোমারও পেট চালাবেন বাছা। বদ্রীনাথকে বলো। আমাকে বলে কি হবে? আমার দেশ অনেক দূরে, সেখানে চলে গেলে তোমার মায়ের কাছে ফেরা খুব কঠিন হয়ে যাবে। বরং এখানে চায়ের দোকানে কোনো কাজের খোঁজ করো। বন্ধুরা, এতটুকু শুনে মন ভরল না? পুরো গল্পটা শুনতে চান? তাহলে চলে যান এই চ্যানেলের প্লেলিস্টে। কিভাবে? এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করলে পাবেন হোম পেজ। হোম পেজে পাবেন প্লেলিস্ট। সেখানে পাবেন হে পূর্ণ তব চরণের কাছে। সেখানেই আমি সম্পূর্ণ দ্বিতীয় খণ্ড আপলোড করে রেখেছি আপনারই জন্য। সেটি শুনুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। নমস্কার।